স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি হামিম আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারত থেকে সম্প্রতি কাউকে পুশ ইন করতে দেয়া হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ ব্যাপারে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সকালে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভা শেষে মন্ত্রী আরও জানান, দুবাই থেকে বেনজির আহমেদকে ফেরাতে জোরে সোরে কাজ চলছে। এছাড়া ওসমান হাদির হত্যাকারীদেরও দ্রুত ফেরানোর আশ্বাস দিয়েছেন তিনি। গেল কয়েক সপ্তাহ ধরে সীমান্তে পুশিনের চেষ্টা করছে ভারতের বিএসএফ। বিভিন্ন সীমান্তে এই অপচেষ্টা ঠেকিয়ে দেয় বিজিবি ও স্থানীয় মানুষ। তবে গেল বুধবার দিনাজপুরের শঙ্করপুরে 4 জনকে ঠেলে দেয় বিএসএফ। পরে তাদের হেফাজতে নেয় বিজিবি। শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকের অপব্যবহার ও পাচার বিরোধী আলোচনা সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ পর্যন্ত একজনকেও পুশিন করতে দেয়া হয়নি। কোনো বাংলাদেশি ভারতে থাকলে যাচাই বাছাইয়ের মাধ্যমে ফেরানো হবে। তাদেরকে আহ্বান জানিয়েছি, যদি সেরকম কোনো বাংলাদেশি নাগরিক সে দেশে অবস্থান করে থাকে তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের তালিকা যেন প্রদান করে আমরা তাদের ন্যাশনালিটি ভেরিফাই করব এবং ন্যাশনালিটি ভেরিফাই করার পরে ডিপ্লোম্যাটিক চ্যানেলে যথাযথ প্রক্রিয়ায় আইনিভাবে আমরা তাদেরকে ফেরত নিতে পারি। সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে কাজ চলছে বলেও জানান মন্ত্রী। আমরা এখনো ইউই গভর্নমেন্টের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। তার সর্বশেষ অবস্থান সম্পর্কে আমরা যতটুকু জানি ফেডারেল পুলিশের কাছেই আছে, তাদের হেফাজতেই আছে। এছাড়া শরীফ ওসমান হাদির হত্যাকারীদেরও দ্রুত ফেরানোর ব্যাপারে আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে 3 জন ভারত সরকার গ্রেফতার করেছে, আদালতে মামলা দায়ের করা হয়েছে তাদের আইন অনুসারে। আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তাদেরকে ফেরত পাওয়ার জন্য, রিপেট্রিয়েট করার জন্য এক্সট্রাডিশন চুক্তি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র এবং ওয়ারেন্ট সহকারে আমাদের কাগজপত্র তখনই পাঠিয়েছি। আমরা অপেক্ষা করছি, আশা করি তাদেরকে আমরা ফেরত পাবো। এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদক বিক্রি ব্যবহার পাচার ঠেকাতে পুরনো আইনের বড় পরিবর্তন করতে যাচ্ছে সরকার। এটি সকল রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব। মাহিমা হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেহেরপুরের ধলা সীমান্তে 3 জনকে পুশ ইনের চেষ্টা বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে ব্যর্থ হয়েছে। সীমান্তে শূন্যরেখার 136 মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় কাঁটাতারের গেট পার করে 3 জনকে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। তবে তাদের বাধা দিলে সীমান্ত শূন্যরেখায় অবস্থান করে। সকাল 8টার দিকে ওই 3 জনকে আবারও ভারতে ফেরত নেওয়া হয়েছে। ফেরত পাঠানো 3 জনের মধ্যে 2 জন পুরুষ, 1 জন নারী রয়েছেন। এআই ক্যামেরা দিয়ে জোরদার করা হচ্ছে দেশের সব কারাগারের নিরাপত্তা। এআই প্রযুক্তির সাহায্যে বন্দীদের নজরদারি, জিপিএস ট্র্যাকিং, আর্ম ব্যান্ড, লেগ ব্যান্ড ও মোবাইল জ্যামিং ডিভাইস চালু করা হচ্ছে। মাদক প্রবেশ রোধ, অপরাধীদের শৃঙ্খলায় ফেরানো ও কঠোর নিরাপত্তার স্বার্থে 72টি কারাগারকে নতুন করে নজরদারির আওতায় আনছে সরকার। কারাগারের ভেতরে বন্দীরা নিষিদ্ধ পণ্য নিয়ে চলাচল করলে তা সহজেই শনাক্ত করছে এআই ক্যামেরা। কেউ মই বা দড়ি দিয়ে দেয়াল টপকে পালাতে চাইলে বেজে উঠছে অ্যালার্ম। শুধু তাই নয়, জেল কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালন না করে অলস বসে থাকলে তার ছবিও সদর দপ্তরে পাঠায় এআই ক্যামেরা। বন্দীদের স্বজনদের সাথে মোবাইলে কথা বলার সময় জেল পালানো, মাদক বা অপরাধমূলক শব্দ উচ্চারণ করলে সাথে সাথেই তা কর্তৃপক্ষকে জানাচ্ছে এআই। পুরো কারাগারটাই জ্যামিং এর আওতায় চলে এসছে। আমার 2টা কারাগারে ইতিমধ্যেই কম্প্রিহেনসিভ জ্যামিং সিস্টেম চালু হয়েছে এবং আমরা এটার রেজাল্ট কিন্তু খুব ভালো। এই ক্ষেত্রে যেটা আমরা চেষ্টা করছি হচ্ছে এই সবগুলো কারাগারকে যাতে আমরা এই কম্প্রিহেনসিভ জ্যামিং সিস্টেমের আওতায় আনতে পারি, এই জন্য আমরা একটা প্রজেক্ট নেওয়ার পরিকল্পনা করছি। কারাগার থেকে আদালতে যাওয়ার সময় বন্দীরা অননুমোদিত জায়গায় যায় বলে অভিযোগ রয়েছে। 12 বছরের বেশি জেল খাটলেও শীর্ষ সন্ত্রাসী কাল্লা পলাশের 15 বছরের মেয়ে রয়েছে। ছাগলকাণ্ডে আলোচিত মতিউরেরও অনুমোদনহীন জায়গায় যাওয়ার খবর বেরিয়েছে। এমন অপকর্ম রুখতে জিপিএস ট্র্যাকার সহ রিস্ট ব্যান্ড ও লেগ ব্যান্ড চালু করেছে কর্তৃপক্ষ, যাতে বন্দীদের সার্বক্ষণিক গতিবিধি তদারকি করা যাবে।
আমরা কিছু ইনিশিয়েটিভ নিয়েছি যাতে আনট্রেসড না থাকে। আমরা আমাদের প্রিজন ভ্যানগুলোতে ইতিমধ্যেই আইপি ক্যামেরা স্থাপন করেছি, যাতে এগুলো যখন বন্দি স্থানান্তরের কাজটা হয় তখন আমরা যাতে মনিটর করতে পারি, যেটা আমাদের অপশন থেকে আমরা এই মুহূর্তে মনিটর করছি আমাদের প্রিজন ভ্যানগুলোতে। একই সাথে আমরা পুলিশকেও অনুরোধ করেছি তাদের এই প্রিজন ভ্যানগুলোতে যাতে আইপি ক্যামেরা স্থাপন করে, তাহলে আমরা তাদেরকেও মনিটরিংয়ের আওতায় নিয়ে আসবো এবং আমাদের সাথে শেয়ার করতে বলেছি। কারাগারে মাদক প্রবেশ বন্ধে নতুন বন্দীদের 24 ঘন্টার পরিবর্তে 48 ঘন্টা আমদানি ওয়ার্ডে রাখার নিয়ম করেছে কারা কর্তৃপক্ষ। একটি কারাগারকে অপরাধীদের বন্দিশালা হিসেবে না দেখে সংশোধন কেন্দ্র হিসেবে দেখতে চায় কারা অধিদপ্তর। সে কারণে বাংলাদেশ জেল নাম পরিবর্তন করে কাস্টোডিয়ান কারেকশন সার্ভিস করার প্রস্তাবনা দিয়েছে কারা অধিদপ্তর। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পবিত্র আশুরা উপলক্ষে সারা দেশে শোক মজলিস, শোক মাতম ও শোক মিছিল হয়েছে। বেলা 11টার দিকে চট্টগ্রাম নগরীর সদরঘাট শিয়া মসজিদে শোক মিছিলে অংশ নেন শিয়া সম্প্রদায়ের লোকজন। এ সময় অনেকে কারবালার ঘটনার কথা স্মরণ করেন, বলেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে হযরত ইমাম হোসেন শহীদ হয়েছিলেন। পৃথিবী থেকে অন্যায় দূর করতে সে লড়াই এখনো চলছে। পবিত্র আশুরা উপলক্ষে রাজশাহী নগরীর উপশহর রেলগেট 0 পয়েন্ট এলাকায় মহান এই দিনটিকে বিশেষভাবে পালনে মিছিল বের করা হয়। খুলনা ও বরিশালে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শোক মিছিল বের করা হয়। এ সময় ইমাম হাসান ও তার পরিবারের আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। আমরা সেই কারবালা দিবসকে স্মরণ করে, কারবালার সকল শহীদদের স্মরণ করে আমরা এখন শোক র্যালি আয়োজন করছি। জনগণকে জানান দিতে চাই, একটাই, শিয়া নয়, সুন্নি নয়, আমরা সবাই মুসলমান। আমরা কলেমার দাওয়াত এবং আমরা হোসেনের পাগল। যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাজধানী সহ দেশ জুড়ে পালিত হচ্ছে পবিত্র আশুরা। নফল রোজা, নামাজ, দান খয়রাত ও জিকির আসকারের মধ্য দিয়ে দিনটি পার করছেন মুসল্লিরা। এই দিনে পুরান ঢাকার হোসেনি দালান ইমাম বাড়ার তাজিয়া মিছিল সহ রাজধানীতে মোট 63টি তাজিয়া শোক মিছিল হয়। এদিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী ছিল কঠোর অবস্থানে। আরবিতে আশ্র অর্থ 10, সেখান থেকেই মহরমের 10 তারিখকে আশুরা বলা হয়। এটি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন, এক হৃদয় বিদারক ঘটনার স্মারক। শুক্রবার সারা দেশে পালিত হয় পবিত্র আশুরা। আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, দান খয়রাত ও জিকির আসকারের মধ্য দিয়ে দিনটি পালন করেন। কালো পোশাক পরে খালি পায়ে শোকের পতাকা হাতে নিয়ে হাই হোসেন মাতাম তুলে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে দেশের সবচেয়ে বড় তাজিয়া মিছিলে যোগ দেন শিয়া মুসলিম সম্প্রদায়ের অনুসারীরা। এই মিছিলটাই আমরা এই জন্য বের করি যে মানুষ জাগ্রত হোক, কারবালার দিকে দৃষ্টি ফেরাক, যেন কারবালা কী ঘটেছিল কারবালা থেকে শিক্ষা নেক। হোসাইনি দালান ইমামবাড়ায় দাঁড়িয়ে আমি সগর্বে বলি যে আমরা হোসাইনি দালান ইমামবাড়ায় সর্বজাতি, এখানে কোনো জাতির ভেদাভেদ নাই, এখানে ধর্মের ভেদাভেদ নাই, এখানে সবাই মানুষ হিসাবে ইমাম হোসেনের শোক পালন করছি। মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, প্রতি বছর এই দিনে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেনকে স্মরণ করেন। ইসলামের জন্য ইমাম হোসেন ও তার পরিবারের যে আত্মত্যাগ, সেটি নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই তাদের উদ্দেশ্য। হযরত ইমাম হোসেনের উদ্দেশ্য ছিল সত্য ন্যায়কে প্রতিষ্ঠিত করা, ইসলাম ধর্মকে রক্ষা করা। আমরা এখানে আসছি ইমাম হোসেন আজানের শোক পালন করতে। পুরো পৃথিবীতে এই 10ই মুহররম বিরাট বিরাট মিছিলগুলো বের হয়। শুধু ইমাম হোসেন যে নির্মমভাবে হত্যা হয়েছেন ইসলাম বাঁচানোর জন্য, এইটুকু প্রচার করার জন্যই কিন্তু আজকে পুরো বাংলাদেশ না, পুরো বিশ্বের মুসলমানরা কিন্তু আজকে পথে আছেন। রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে ধানমন্ডির জিগাতলায় প্রতীকী কারবালা প্রাঙ্গণে গিয়ে মিছিলটি শেষ হয়। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পবিত্র আশুরা উপলক্ষে সারা দেশে শোক মজলিস, শোক মাতম ও শোক মিছিল হয়েছে। আরও জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, পবিত্র আশুরা উপলক্ষে সকাল থেকে কিভাবে দিনটি পালিত হচ্ছে বিস্তারিত জানাবেন আমাদের।
জি আরফিনুল, পবিত্র আশুরা উপলক্ষে সকাল থেকে কিভাবে দিনটি পালিত হচ্ছে বিস্তারিত জানাবেন আমাদের। জি আসলে সারা দেশের মধ্যে নীলফামারীর সৈয়দপুর এমন একটি শহর যেখানে আশুরার আনুষ্ঠানিকতাটা একটু ব্যতিক্রম ভাবে উদযাপিত হয়। আমরা দেখি যে সাধারণত সারা বাংলাদেশেই শিয়া সম্প্রদায়ের মুসলমানরা আশুরার তাজিয়া মিছিল সহ বিভিন্ন আনুষ্ঠানিকতা উদযাপন করে থাকে, কিন্তু নীলফামারীর সৈয়দপুর শহরে সুন্নি সম্প্রদায়ের মুসলমানরা অন্তত ৭৫ বছর ধরে এই শহরে তাজিয়া মিছিল সহ আশুরার কারবালার যে হৃদয় বিতারক ঘটনার স্মরণ সেটা পালন করে থাকেন। তো আমরা দেখি যে এই শহরটিতে আশুরার আনুষ্ঠানিকতা শুরু হয় মহরম মাসের একেবারে ৭ তারিখ থেকেই। এরপর ৮ তারিখ এবং ৯ তারিখে শহরের সৈয়দপুর শহরে ৪২টি ইমামবাড়া রয়েছে এবং প্রতিটি ইমামবাড়ার মধ্যে ৯ তারিখ রাতে তাজিয়া বসানো হয় এবং আজকের এই ১০ তারিখ এই তাজিয়াগুলো নিয়ে শহরে এই যে মিছিল অনুষ্ঠিত হয়। আর এই মিছিল অনুষ্ঠিত হওয়ার জন্য আমরা দেখেছি যে শহরের যে প্রধান কেন্দ্র ঈদগাহ ময়দান রয়েছে সেখানে ৪২টি ইমামবাড়া থেকে ভক্তরা দলে দলে একসাথে এসে মিলিত হয় এবং সেখান থেকে যাতে সুশৃঙ্খল পরিবেশে একটি সুন্দর মিছিল অনুষ্ঠিত হতে পারে এই জন্য তারা দলে দলে বিভক্ত হয়ে শহরের হাতিখানায় যে একটি স্মরণীয় কারবালা রয়েছে এই প্রতীকী কারবালায় এসে তারা এখানে সমবেত হয় এবং অনুষ্ঠানের মাধ্যমে দোয়া এবং প্রার্থনা মোনাজাতের মাধ্যমে তাদের যে প্রধান আনুষ্ঠানিকতা সেটি শেষ করে। তো ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি শহরের হাতিখানায় অবস্থিত যে স্মরণীয় কারবালাটি রয়েছে সেখানে। এখানে এখন পর্যন্ত ভক্তরা আসছে, কিন্তু আমরা আয়োজকদের সাথে কথা বলে জানতে পেরেছি যে বিকাল ৫টার পর থেকে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এখানে বিভিন্ন মানুষ রয়েছে যারা সুন্নি সম্প্রদায়ের মুসলমান, তারা বিভিন্ন মানত করে পাইক সাজে এবং পাইকরা আজকে সকলে মিলে এখানে এসে ৭ পাক ঘুরে তাদের পাইক তুলবে এবং তারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে তাদের মানতগুলো যাতে পূরণ হয় এই সম্পর্কে তারা আমাদেরকে জানাচ্ছিল। তো আমরা যখন আয়োজকদেরকে বলছিলাম এই যে কত বছর ধরে সৈয়দপুরে পালিত হয়, তারা বলছে ৭৫ বছরেরও বেশি সময় ধরে এই সৈয়দপুর শহরে এই অনুষ্ঠানটা আয়োজিত হয়ে থাকে এবং ঢাকা এবং চট্টগ্রামের পর এই সৈয়দপুর শহরেই সবচেয়ে বড় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। তো আজকে আমরা সৈয়দপুর শহরে এসে যেটি দেখতে পাচ্ছি এখনো তাজিয়া মিছিলের যে মূল আনুষ্ঠানিকতা, ভক্তরা কেবলমাত্র সকলেই দলে দলে আসছে এবং এক জায়গায় সমবেত হচ্ছে। এখনো আসলে মিছিলের মূল আনুষ্ঠানিকতা তারা শুরু করতে পারেনি। তারা বলছে বিকেল ৫টার পরেই তারা মূল আনুষ্ঠানিকতা শুরু করবে এবং এই শহরের যে প্রতিটি কারবালা রয়েছে এই কারবালায় এসে মিলিত হবে এবং সকলে মিলে সমবেত হবে। জি আরফিনুল, আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। নীলফামারী থেকে পবিত্র আশুরা পালনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। কুয়াকাটা সমুদ্র সৈকতে নতুন করে ভাঙন শুরু হয়েছে। ঢেউয়ের তোড়ে সৈকতের বেশ কিছু ব্লক সরে গেছে। ভাঙনের ঝুঁকিতে পড়েছে ট্যুরিজম পার্ক, মসজিদ, মন্দির ও ট্যুরিস্ট পুলিশ বক্স সহ মেরিন ড্রাইভ। ২৫ বছরের সৈকতে প্রায় ২.৫ কিলোমিটার এলাকা সাগরে বিলীন হলেও নির্মাণ হয়নি স্থায়ী প্রতিরক্ষা বাঁধ। ২০০০ সাল থেকেই কুয়াকাটা সৈকতে ভাঙন শুরু হয়। ২০০৫ থেকে ২০১০ সালের দিকে যা ভয়াবহ রূপ নেয়। কয়েক বছরের ভাঙনে বিলীন হয় নারিকেল বাগান, শাল বাগান, বিস্তীর্ণ ঝাউবন ও ইকোপার্ক সহ অনেক স্থাপনা। চলতি বছরও নতুন করে ভাঙন দেখা দিয়েছে। উত্তাল ঢেউয়ের তোড়ে সৈকতের পশ্চিম পাশের বেশ কিছু ব্লক সরে গেছে। ভাঙনের ঝুঁকিতে আছে ট্যুরিজম পার্ক, মসজিদ, মন্দির, ট্যুরিস্ট পুলিশ বক্স সহ মেরিন ড্রাইভ। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। ১৫ কিলোমিটার চওড়া ছিল, এখন সমুদ্র ভাঙতে ভাঙতে এখন বিচ আছে মাত্র ১ কিলোমিটারও নেই। ৩-৪ কিলোমিটার দেখছি আমার বয়সে, এখন ভাঙতে 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 একদম রাস্তার কিনারায় গেছে। এই ভাঙ্গার জন্য যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা যে কোথায় যাব, এই ভেরিবাঁধ ভাঙিয়ে আমাদের কোনো আস্থান নাই। ভাঙন রোধে সৈকতের জিরো পয়েন্ট সহ বেশ কয়েকটি জায়গায় অস্থায়ীভাবে বালুভর্তি জিওটিউব ফেলা হয়েছে। স্থায়ী রক্ষাবাঁধ নির্মাণে ৭৫৯ কোটি টাকার প্রকল্প মন্ত্রণালয়ে পাঠিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙন প্রতিরোধের কাজ চলমান রয়েছে। স্থায়ী ভাঙন প্রতিরোধের জন্য ৭৫৯ কোটি টাকার একটি ডিপিপি প্ল্যানিং কমিশনে দাখিল করা হয়েছে। এই ডিপিপি অনুমোদন হইলেই আমরা স্থায়ীভাবে কাজ বাস্তবায়ন করতে সক্ষম হব। সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে বছরের অন্তত ৭ লাখ পর্যটক কুয়াকাটায় যান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাটোরের গুরুদাসপুরে এক রাতেই জমি থেকে ১২টি সেচ মোটর চুরির ঘটনা ঘটেছে। রাতে উপজেলার পিপলা গ্রামে এ ঘটনা ঘটে।
এতে আতঙ্কিত হয়ে পড়েছেন কৃষকরা। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, সকালে জমিতে পানি দিতে গিয়ে সেচ মোটর চুরির বিষয়টি টের পান এক কৃষক। পরে দেখা যায় ওই গ্রামের মাঠে থাকা 12টি সেচ মোটর চুরি হয়ে গেছে। সেচ মোটর চুরি হওয়ার ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। দ্রুত এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা ও মোটরগুলো উদ্ধারের দাবি জানান কৃষকরা। গুরুদাসপুর থানার ওসি মঞ্জুরুল আলম জানান, ঘটনাটি জানার পর জড়িতদের ধরতে অভিযান চলছে। দ্রুত চোর চক্রের সদস্যদের আইনের আওতায় আনার আশ্বাস পুলিশ কর্মকর্তার। সরবরাহ বেশি থাকায় কমেছে সব ধরনের সবজির দাম, কমেছে মুরগি ও ডিমের দামও। চট্টগ্রামে আলু, বেগুন, বরবটি, পটল সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে আগের দামে। তবে কিছুটা বাড়তি টমেটোর দাম। দেশি মুরগি বিক্রি হচ্ছে 700 ও সোনালী 360 টাকায়। রাজশাহীর কাঁচা বাজারে কমেছে সব ধরনের সবজির দাম। কেজিতে 20 টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 80 টাকায়। আলু বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে। খুলনার বাজারে নতুন চালের দাম বেড়েছে কেজি প্রতি 1 থেকে 2 টাকা। বেড়েছে সয়াবিন তেলের দাম। সপ্তাহে ব্যবধানে সিলেটের বাজারে প্রায় সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। বরিশালের সব ধরনের মাছের দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের দানের টাকার স্বচ্ছতা নিশ্চিতে প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের সমন্বয়ে কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেটের সার্কিট হাউসে এ সম্পর্কিত এক সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে বিভাগীয় ও জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ এবং দরগা, মসজিদ, মাদ্রাসার প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী 1 মাসের মধ্যে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করবে। আপাতত বিদ্যমান কমিটি নিয়ম অনুযায়ী দানের টাকা গণনা করবে এবং তা চলমান ব্যাংক হিসাবে জমা রাখা হবে। সচিবিক দায়িত্ব পালন করবেন সিলেটের জেলা প্রশাসক। ওনারা আগামী দিন বা আমরা আগামী দিন বসে আগামী 1 মাসের মধ্যেই আমরা একটি যৌক্তিক পদ্ধতি ঠিক করব, যে পদ্ধতিতে সামগ্রিক ব্যবস্থাপনাটা সম্পন্ন হবে। জনবল সংকটে 20 বছরেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি পটুয়াখালী মির্জাগঞ্জের 20 শয্যার হাসপাতাল। এতে প্রায় 30,000 মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। এছাড়া অব্যবহৃত থাকায় নষ্ট হচ্ছে অবকাঠামো ও অনেক সরঞ্জাম। 2006 সালে পটুয়াখালীর কাঁঠালতলীতে নির্মাণ হয় 20 শয্যার হাসপাতাল। বহির্বিভাগে চিকিৎসা সেবা চালু হলেও সরকার পরিবর্তনের পর স্থবির হয়ে পড়ে কার্যক্রম। হাসপাতালটিতে একজন আবাসিক মেডিকেল অফিসার, 4 জন জুনিয়র কনসালটেন্ট ও 5 জন মেডিকেল অফিসারের পদ এখনও খালি। 41টি পদের বিপরীতে আছেন মাত্র 3 জন নার্স, ফলে সেবা ব্যাহত। আমরা চাই যেন আমাদের এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চালু হোক। জরুরি কোনো সেবা এই জায়গায় চালু হয় না এখন। এটা যদি চালু হয় তাহলে আমাদের এই যে বাখুরগঞ্জ, পটুয়াখালী এবং বরগুনার লোকজন তারা উপকৃত হবে। এ জায়গায় আসলে আশা করি যে কিছু ট্যাবলেট দিলে কিছু ব্যবস্থা হয়, কিন্তু এরা খালি শুধু স্লিপ দেয়। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও চালু হয়েছে বহির্বিভাগ। মাত্র 1 জন মেডিকেল অফিসার, 1 জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও 3 জন নার্স সেবা দিচ্ছেন। আশেপাশে যে হসপিটাল আছে বাকেরগঞ্জ বা মির্জাগঞ্জ, সেটা আসলে ভালোই দূরে। সুতরাং এই হসপিটালের প্রয়োজনীয় লোকবল যদি আমরা ব্যবস্থা করতে পারতাম, সেক্ষেত্রে হয়তো এই এলাকার মানুষের জন্য স্বাস্থ্যসেবাটা আরও বেশি সহজলভ্য হতো। হাসপাতাল সংস্কার, জনবল নিয়োগ ও অর্থ বরাদ্দের আবেদন করা হয়েছে বলে জানান সিভিল সার্জন। অল্প কিছুদিনের ভিতরে সংস্কার কাজটা শেষ হলে ওর যে পরিস্থিতি, মানে অবকাঠামোগত যে পরিস্থিতি, সেটা উন্নতি হবে। আর সেবার বিষয়ে স্টেপ বাই স্টেপ আমরা এগোচ্ছি। নর্মাল ডেলিভারি শুরু হচ্ছে এবং জনবল এবং অন্যান্যগুলো আমরা চেষ্টার ভিতরে আছি। যদি আমরা পেয়ে যাই, ইনশাল্লাহ অন্যান্য যে সেবাগুলো আমরা পুরোপুরি চালু করব। এই হাসপাতালে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রংপুরে জিআই পণ্যখ্যাত হাড়িভাঙা আমের মৌসুম শুরু হতেই জেলার হাট বাজার জমজমাট। নির্ধারিত সময়ের আগেই গাছে আম থেকে যাওয়ায় বাজারে বেড়েছে সরবরাহ। এবার প্রায় 300 কোটি টাকার ব্যবসার আশা করছে সংশ্লিষ্টরা।
রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ হাটে এখন হাড়িভাঙা আমের জমজমাট বেচাকেনা চলছে। 15 জুন থেকে আম সংগ্রহ শুরু হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার ও ব্যবসায়ীরা হাটে ভিড় করছেন। শুধু পদাগঞ্জ নয়, জেলার প্রায় 1.5 শতাধিক হাট বাজার ও বিক্রয় কেন্দ্রে এখন বিক্রি হচ্ছে হাড়িভাঙা আম। ব্যবসায়ীদের অভিযোগ, প্রতি বছর টোল আদায় হলেও হাটের অবকাঠামোগত উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়নি। আশেপাশে কোনো একটা ভালো ব্যাংক নাই, যার কারণে আমরা টাকা উঠাবো বা একটা ঋণ নেব এরকম কোনো সিস্টেম নাই এখানে। রাস্তাঘাট ক্লিয়ার করে তা আমার মনে হয় আম আমাদের আরও আমরা বেশি টাকা পাবো কৃষকেরা। চলতি মৌসুমে শিলাবৃষ্টি ও বৈরী আবহাওয়ায় 30 থেকে 35% আম ঝরে গেছে। মানভেদে প্রতি মণ হাড়িভাঙা আম বিক্রি হচ্ছে 1200 থেকে 2500 টাকায়। চলছে ভালো, টুকটাক বিভিন্ন জায়গা থেকে লোক আসছে, ঢাকা, চিটাগাং, বরিশাল। যেটা কালার ভালো ওইটা হাই 2500, নিচে আছে হলো 2300, 2200। রংপুর সদর, মিঠাপুকুর ও বদরগঞ্জ সহ বিভিন্ন এলাকায় এবার হাড়িভাঙা আমের ভালো ফলন হয়েছে। চলতি মৌসুমে 300 কোটি টাকার বেশি বেচাকেনার আশা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে আম প্রসেসিং যদি কোনো ইন্ডাস্ট্রি যদি নির্মাণ হয়, সেক্ষেত্রে কিন্তু হাড়িভাঙার যে বহুমুখী ব্যবহার সেটি চাহিদাও বৃদ্ধি পাবে এবং কৃষকের দামটা সুনিশ্চিত হবে। তো এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা কাজ করছি। 2024 সালে জিআই স্বীকৃতি পাওয়ার পর দেশ বিদেশে হাড়িভাঙা আমের চাহিদা আরও বেড়েছে। হাড়িভাঙার জন্য পদাগঞ্জ বাজারটা হচ্ছে একটা আমাদের অন্যতম, এটা একটা বাণিজ্যিক জায়গা বিপণনের জন্য। এটার অবকাঠামোগত কিন্তু অসুবিধা আছে। এই অসুবিধাগুলো দূর করার জন্য আমরা আমাদের 3 বছর মেয়াদী অগ্রাধিকার কর্মপরিকল্পনা নিয়েছি। রংপুরে প্রায় 3500 হেক্টর জমিতে বিভিন্ন জাতের আমের চাষ হয়। এর মধ্যে 1260 হেক্টর জমিতে রয়েছে 4075টি হাড়িভাঙা আমের বাগান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউবে, এক্সে। আপনাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।